গুড ইভিনিং, হ্যাপি মাদার্স ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে হার্ড টাইমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সুস্থ থাকাটাই এখন আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, তাই তো? বাদবাকি সব কিছু আমরা আমার মনে হয় এখন অ্যাকসেপ্ট করে নিতে শিখে গেছি, তাই তো? তো যাই হোক, ভালো থাকো। আজকে একটা স্পেশাল দিন, মাদার্স ডে। তো সবাই আশা করি নিজেদের মায়ের সাথে খুব ভালো সময় আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত কাটানো, যেগুলো আমরা মায়েদের সাথে কাটাই, প্রত্যেকটা সময়ই খুব ভালো সময় জীবনের। হয়তো মেমোরেবল মোমেন্টস আমরা বলতে পারি। তো যাই হোক, যদি সেলিব্রেট না করে থাকো তাতেও মন খারাপের কিছু নেই, কারণ আমার মনে হয় যে রোজ প্রতিদিনই হচ্ছে গিয়ে মাতৃদিবস, তাই তো? আচ্ছা, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি গিয়ে আগের দিন ওই ভারতের জলবায়ুর কিছু অংশ করিয়েছিলাম, কতগুলো কোয়েশ্চেন্স দিয়েছিলাম। তো আজকে তার সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট বলতে পারো, এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের দিক থেকে পড়ানো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টারটা তো আজকেই কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাকে একটা তোমরা ছোট্ট তোমাদের ওপিনিয়ন দেবে, পার্সোনালি মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছেই আছে। যে নেক্সট কোন চ্যাপ্টার বুঝতে চাও আমার কাছে, বা কোনটা তোমাদের প্রয়োজন বা অসুবিধে আছে, যদি চাও তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কোনো অসুবিধে থাকলে। আর আগের যেগুলো পড়িয়েছি বা ওই ভিডিওগুলো ইউটিউবের পাঠিয়েছি, যদি কোনো কনফিউশনস থাকে, কোনো কোয়ারিজ থাকে, উইদাউট হেজিটেশন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু কাইন্ডলি ফোন করবে না যখন তখন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবে, আমি আমার সময় অনুযায়ী রিপ্লাই দিয়ে দেবো, কোনো ব্যাপার নয় সেটা। চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন আমি যতদূর মনে আছে ভারতের জলবায়ুর ওই নিয়ন্ত্রক কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা বলবো ভারতের ঋতু বৈচিত্র্য। এবার দেখো, তোমাদের যে ছোটো কোয়েশ্চেন্সগুলো দিয়েছি না, যে লু, আধি, কালবৈশাখী, বরদইছিলা, আম্রবৃষ্টি, তারপরে হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, যেগুলো ছোটো ছোটো যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছি, আমি এখন যেটা বলবো, যে টপিকটার উপরে বলবো, তো সব কোয়েশ্চেন্সগুলোই কভার হয়ে যাবে, ঠিক আছে? তার বাইরে কোনো কোয়েশ্চেন্স আর ভারতের জলবায়ু থেকে হয় না। তো মন দিয়ে শোনো, চেষ্টা করো। আর যদি তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে বইয়ে ভারতের ম্যাপটা নিয়ে বসো, তাহলে বুঝতে একটু সুবিধে হবে, ঠিক আছে? একটু দেখে নেবে। আমার কাছে এখন বড় ম্যাপ নেই, ক্লাসে থাকলে হয়তো দেখাতে পারতাম, ভেরি ব্যাড লাক। যাই হোক, তোমাদের কাছে বই আছে, বইটা নিয়ে বসে পড়ো। আমি তাহলে শুরু করি আজকের পড়া। আচ্ছা, তো মৌসুমি বায়ু ভারতের ঋতু বৈচিত্র্য নিয়ে বলবো। চলো শুরু করা যাক। এবার আমরা প্রথমে দেখে নিই। আচ্ছা, গ্রীষ্মকালের যদি আমরা কোনো বৈশিষ্ট্য, মানে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের দিকে নজর দিই, সেখানে আমরা দেখতে পারবো যে টেম্পারেচার এখানে প্রচণ্ডই, তখন উষ্ণতা খুব বেশি থাকে, ঠিক আছে? তো কোনো কোনো স্থানে তখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে স্থানীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরো লু, আধি। এবার লু যখন প্রবাহিত হয় তখন টেম্পারেচার প্রচুর পরিমাণ বেড়ে যায়, 50 থেকে 50 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পৌঁছে যায়, ঠিক আছে? তো সেখানে প্রচুর মানুষ, গবাদি পশুর প্রাণহানি পর্যন্ত হয়। সেটা কখন হচ্ছে লু বাতাস বয়, সেটা হচ্ছে দিনের বেলায় লু বাতাস বয়। তো সেটা হচ্ছে দিল্লি, রাজস্থান, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি হচ্ছে গিয়ে দেখে থাকি যে আধি হচ্ছে গিয়ে ঠিক উত্তর ভারতেই আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আধি প্রবাহিত হচ্ছে তখন টেম্পারেচার অনেকটা কমে যায়, কারণ এটা বিকালের দিকে প্রবাহিত হচ্ছে। আর হচ্ছে পুরো অন্ধকার করে ধুলোর ঝড়, যেটাকে বলি, বৃষ্টিপাত কিন্তু হয় না। তাছাড়াও আমাদের এখানে, মানে পশ্চিমবঙ্গ যদি ধরি, তারপরে আসাম, বাংলাদেশ, এই সমস্ত স্থানে বিকেলের দিকে হচ্ছে ঝড় বৃষ্টি, হচ্ছে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি গিয়ে কালবৈশাখী। এটাই আসামে হচ্ছে গিয়ে বরদইছিলা নামে পরিচিত, এই যে ঝড়টা। আর দক্ষিণ ভারতে এটাকেই আমরা বলি হচ্ছে আম্রবৃষ্টি বা চেরি ব্লসম। গ্রীষ্মকালে ভারতের গড় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু মরু অঞ্চলে 48 থেকে 50 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা পৌঁছায়।
আচ্ছা, আর যেটা বললাম যে কালবৈশাখী বা বরদৈছিলা, এটা কি হচ্ছে, যেহেতু এটি উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, সেজন্য একে আমরা বলছি হচ্ছে নর্থ ওয়েস্টার। এবার চলে আসছি আমরা হলো গিয়ে গ্রীষ্মর পরে হলো গিয়ে বর্ষাকালে। বর্ষাকালের ক্ষেত্রে আমরা দেখছি যে যেহেতু ভারতে নিম্নচাপ বিরাজ করছে এই গ্রীষ্মকালে, তো বায়ুর ধর্ম অনুযায়ী উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হবে। আর যেই বায়ুটা প্রবাহিত হবে সেটা যেহেতু হচ্ছে জলভাগ থেকে আসছে, মানে ভারত মহাসাগর থেকে আসছে, সেই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। তো সেটাই হচ্ছে কি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা হচ্ছে বর্ষাকালে ভারতে প্রবেশ করছে। তো ভারতের উপমহাদেশের মতন আকৃতি, মানে তিন কোণা মতন আকৃতি হওয়ার জন্য এই মৌসুমী বায়ু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো গিয়ে আরব সাগরীয় শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এইটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে এই ঘটনাটা হয়। তো প্রথম সপ্তাহে যখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে, মৌসুমী বায়ুতে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকছে। তখন সেটি পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে, মানে করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই বায়ু এরপরে দেখা গেল দুভাগে ভাগ হয়ে গেছে। যদি আমি প্রথমে বঙ্গোপসাগরীয় শাখার ক্ষেত্রে আসি, তাহলে সেখানে দেখব যে বৃষ্টি হওয়ার পরেও বঙ্গোপসাগর থেকে আবার কিছুটা জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে ভারতের আসাম, মানে উত্তর পূর্ব ভারত যেটা, আসাম, তারপরে হচ্ছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সেই স্থানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এছাড়া বাংলাদেশও, মানে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বৃষ্টিপাত হচ্ছে। কারণ বাংলাদেশের সাথে ভারতের সিজনাল খুব একটা আমরা ভ্যারিয়েশন দেখতে পারি না, মোরাললেস সিমিলার, ঠিক আছে, ঋতু বৈচিত্র্য একই রকম। তো তারপরে দেখা গেল যে ওই মণিপুর, মিজোরাম, এই অসম, এই জায়গাগুলোতে ওই গারো, খাসি, জয়ন্তিয়া, এই পাহাড়গুলোতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। এবার যদি আমরা চলে আসি যে তার আরব সাগরীয় শাখার ক্ষেত্রে, সেখানে আমরা কি দেখব, তার আগে একটা জিনিস বলে নিই যে এই যে মৌসুমি বায়ু প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে ভারতে প্রবেশ করলো, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে, মানে তার হচ্ছে গিয়ে প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে, ফার্স্ট যে বৃষ্টিটা হচ্ছে বর্ষাকালে, সেটাই হচ্ছে ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমি বিস্ফোরণ আমরা বলছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি একটু মিস করে যাচ্ছিলাম উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘালয় মালভূমি যে, সেখানে দেখা যায় যে বৃষ্টিপাতের হচ্ছে গিয়ে কী আমরা বৈচিত্র্য দেখতে পাচ্ছি, যে এক পাশে মেঘালয় মালভূমির হচ্ছে এক পাশে হলো গিয়ে মৌসিনরাম, সেখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, 1250 সেন্টিমিটার। আবার এদিকে হচ্ছে যদি আমরা শিলং ধরি, সেটি একটু বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে, সেখানে দেখা যায় যে 230 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। এটা একটা কিন্তু কোয়েশ্চেন আমি মনে হয় দিয়েছি, যদি না দেওয়া থাকে যে মৌসিনরামে কেন সর্বাধিক বেশি বৃষ্টি হয় আর শিলং কেন বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে, এই কোয়েশ্চেনটা নোট ডাউন করে নিও। এটার মধ্যে একটা পয়েন্ট আমি বলে দিলাম, যদি কোয়েশ্চেনটা না দেওয়া থাকে নোট ডাউন করো। তো নেক্সট যেটা বলতে যাচ্ছিলাম যে ভারতের হলো গিয়ে আরব সাগরীয় শাখা। তো আরব সাগরীয় শাখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত এদিক থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র, সেখানে বৃষ্টিপাত হয়েছে। তারপরে যখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে হলো গিয়ে এই কাথিয়াবার উপদ্বীপ ক্রস করে যখন মৌসুমী বায়ু আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত, মানে রাজস্থান সমভূমিতে এসে পৌঁছাচ্ছে, দেখা যাচ্ছে যে সেখানকার উষ্ণতা এতটাই বেশি, কারণ সেই সময় ওইখানে টেম্পারেচার আমি আগেই বলেছিলাম যে 48 থেকে 50 ডিগ্রি থাকে, সেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। সেখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার এত হাই যে জলীয় বাষ্প নিয়ে মৌসুমী বায়ু ভারতে এসেছিল, মানে
এর যে আরব সাগরীয় শাখায়, তো সেখানে দেখা যাচ্ছে টেম্পারেচারের জন্য সেই জলীয় বাষ্প পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে আর কোনো বৃষ্টিপাত ঘটাতে পারছে না। যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে সেখানকার জন্য ইনসাফিসিয়েন্ট, 50 সেন্টিমিটারেরও কম। তাই সেখানে হচ্ছে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্রেক অফ মনসুন, মৌসুমি ছেদ বা মৌসুমি বৃষ্টির ছেদ কাকে বলছে। কখনো কখনো দেখা যায় যে বর্ষাকালে মৌসুমি অক্ষ হিমালয়ের পাদদেশ বরাবর অবস্থান করে, যার ফলে দেখা যায় সেইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ভারতের অন্য অন্য জায়গা মেঘ ও বৃষ্টিহীন থাকছে। একেই আমরা বলছি হচ্ছে ব্রেক অফ মনসুন। এটা কিন্তু 1 বা 2 নম্বরের কোশ্চেনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ভালো মতন শুনে নাও। আর হচ্ছে আমি তো বলেই দিলাম, এটা বইয়েও আছে, একবার একটু দেখে নিই। এবার দেখব যে শরৎকাল সেপ্টেম্বর মাসের শেষ মানে 3য় সপ্তাহ থেকে দেখা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আস্তে আস্তে ভারত থেকে বিদায় নিতে শুরু করে। সেই হিসেবে যদি দেখি যে 23শে সেপ্টেম্বরের পরের থেকে হচ্ছে সূর্য উত্তর গোলার্ধে তীর্যকভাবে কিরণ দিতে শুরু করে, তো টেম্পারেচার অনেকটাই কমে যায়। তখন একটা হিমেল ভাব থাকে। একটু যদি প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, সেই সময়টা আমাদের এখানে দুর্গাপূজা হয়, তো দুর্গাপূজার টাইমে হলো গিয়ে মোটামুটি রাতের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই সময় হলো গিয়ে উত্তর ভারতে সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত হয় না। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদম ভারতের দক্ষিণ দিকে চলে আসে বা ভারত থেকে বিদায় নিতে শুরু করে। এই সময়কে আমরা কিন্তু বলছি যে হলো প্রত্যাবর্তনকারী, এটাকেই আমরা বলছি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, মানে রিট্রিট অফ মনসুন, মানে মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখা যায় যে বঙ্গোপসাগর থেকে এই মৌসুমী বায়ু মানে প্রত্যাবর্তন মৌসুমী বায়ু কিছুটা পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে ফেরেলের যে সূত্র সেই অনুযায়ী ডান দিকে বেঁকে গিয়ে করমণ্ডল উপকূলে পুনরায় মানে ফেরার সময় আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই জন্য কিন্তু একটা কোশ্চেন আমি দিয়েছি, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হচ্ছে কেন। তার মানে একবার হচ্ছে মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে তখন একবার বৃষ্টিপাত ঘটছে, আবার যখন প্রত্যাবর্তন মানে যখন ফিরছে সেই সময় আবার করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই সময় ভারতের উষ্ণতা অনেকটাই কমে যায়, গড়ে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটু একটু শীতল আবহাওয়া বিরাজ করে থাকে। আচ্ছা, একটা কোশ্চেন দিয়েছি, দেখবি আছে হলো গিয়ে আশ্বিনের ঝড় কাকে বলে। আচ্ছা, এই যে ফিরে যাওয়া যে মৌসুমী বায়ু যেটা হচ্ছে স্থলভাগ থেকে বিদায় নিচ্ছে, তার সাথে সমুদ্র থেকে মানে আসা সামুদ্রিক যে বায়ু তার সংঘর্ষের ফলে বঙ্গোপসাগরে একটা গভীর ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। তার প্রভাবে অক্টোবর থেকে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে সেই সময় আশ্বিন মাস বিরাজ করে। তো তার ফলে সেখানে যে ঝড় বৃষ্টিটা ঘূর্ণবাতের ফলে সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলে থাকি হচ্ছে আশ্বিনের ঝড়। এবার চলে আসছি আমরা হলো শীতকালে। শীতকাল আমরা দেখব যে হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ অবধি আমরা দেখতে পাচ্ছি ভারতে হচ্ছে শীতকাল থাকছে। এবার শীতকালে আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য, যেটা মেইন বৈশিষ্ট্য শীতকালের, আমরা যদি গড় তাপমাত্রা দেখি যে উচ্চ পার্বত্য অঞ্চল ছাড়া মোটামুটি ভারতের টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে, কিন্তু উত্তর ভারতের কিছু কিছু জায়গা সেখানে টেম্পারেচার অনেকটা হচ্ছে গিয়ে কমে যায়, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। এছাড়া হিমালয় পার্বত্য অঞ্চলের উঁচু অংশ, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, পর্বতের যে উঁচু অংশ সেখানে কিন্তু অনেক সময় টেম্পারেচার 1 থেকে 2 ডিগ্রি হয়ে থাকে, হিমাঙ্কের নিচেও মাঝে মাঝে চলে যায়। এবার যেটা মেইন বৈশিষ্ট্য ভারতের হচ্ছে শীতকাল শুষ্ক। কেন শুষ্ক সেটা একবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। বর্ষাকালে মৌসুমী বায়ু কোথা থেকে আসছিল, প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে সমুদ্র দিক মানে জলভাগ থেকে, তাই তো, ভারত মহাসাগর থেকে। আচ্ছা, আর উচ্চচাপ যখন বিরাজ করছে ভারত হচ্ছে গিয়ে মহাদেশে, সেই সময় হলো গিয়ে নিম্নচাপ বিরাজ করছে হচ্ছে কোথায়, জলভাগের দিকে। তো সেখানে দেখা যাচ্ছে যে সেই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সেটা হচ্ছে গিয়ে উচ্চচাপ বিরাজ করার জন্য সেখানে জলীয় বাষ্প থাকছে না, আর যেহেতু স্থলভাগে আছে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ থাকার কোনো প্রশ্নই নেই, তাই তো। সেই অর্থে আমরা সেই জন্য দেখি যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে কোনো বৃষ্টিপাত যেহেতু হয় না, তাই ভারতের শীতকাল হলো শুষ্ক।
আচ্ছা, শীতকাল আমরা শুষ্ক বললাম, কিন্তু কোনো কোনো সময় এর হচ্ছে কিছুটা ব্যতিক্রম দেখা যায়, যখন হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ হচ্ছে পশ্চিমা বায়ু ভারতে প্রবেশ করছে। তার প্রভাবে অনেক সময় ভারতের উত্তর পশ্চিম ভারত, বিশেষত উত্তর ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হয়ে থাকে। তো একে আমরা বলছি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। তার প্রভাবে অনেক সময় টেম্পারেচার অনেকটাই কমে যায়, সেই দিকে হলো গিয়ে তুষারপাত কোনো কোনো স্থানে হয়ে থাকে। আচ্ছা, আর শীতকালে লাদাখ, দ্রাস এই সমস্ত অঞ্চলে, আমি হিমাঙ্কের নিচে টেম্পারেচার বললাম, হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চল, সেই সমস্ত জায়গায় কিন্তু টেম্পারেচার হিমাঙ্কের নিচে বলতে কোনো কোনো জায়গায় -40°C নিচেও চলে যায়। ঝড়, তুষারপাত এটা খুব স্বাভাবিক ঘটনা। তো ভারতের ঋতু বৈচিত্র্যের ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। আর যেগুলো ছোটো কোশ্চেন আমি দিয়েছিলাম সবগুলো কিন্তু কভার হয়ে গেল এই টপিকটার উপরে আলোচনার দ্বারা। তো তোমাদের যদি আর কোনো কিছু কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে, অসুবিধা থাকে, আমি আগেই বলেছি, উইদাউট হেজিটেশন আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর নেক্সট তোমরা কোন চ্যাপ্টার আমার কাছে পড়তে চাও, আমি যেমন ভেবেছি যে এরপরে প্রাকৃতিক দিক থেকে কোনো একটা চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে। অনেকে আবার আমাকে বলেছে ফার্স্ট চ্যাপ্টারটি আরেকবার রিভিশন করতে, যেটাতে হচ্ছে তোমাদের ভূমিরূপের ভাস্কর্য যে চ্যাপ্টারটা আছে, মানে বায়ু, হিমবাহ, নদীর কার্য যেখানে আছে, বহির্জাত প্রক্রিয়া আর কি। তো সেটা নিয়ে যদি তোমরা চাও তো আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। আর যদি মনে হয় যে না, বর্জ্য পদার্থ বা বাড়িমণ্ডল নিয়ে আমি বলবো, সেটা নিয়েও তোমরা তোমাদের ওপিনিয়ন আমার কাছে রেখে দিও। নেক্সট উইক আমি তাহলে আবার নতুন কোনো ক্লাস বা টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসব। খুব ভালো থাকো। আচ্ছা, আরেকটা কথা, ম্যাপ পয়েন্টিং, এই চ্যাপ্টারে কিছু ম্যাপ পয়েন্টিং আছে, আমি একটু বলে দিই। যেমন ধরো, করমণ্ডল উপকূল ঘুরিয়ে আসতে পারে ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের মরু অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল, তারপরে ভারতের মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই ম্যাপ পয়েন্টিংগুলো জলবায়ুর ক্ষেত্রে যেগুলো আসছে, ধরো চেরাপুঞ্জি, মৌসিনরাম, সেই জিনিসগুলো একবার একটু দেখে নেবে ম্যাপের ক্ষেত্রে। আর অবশ্যই দেখা মানে কিন্তু প্র্যাকটিস করা, হাতে কলমে যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু যদি কারো অভ্যেস থাকে যে ম্যাপ পয়েন্টিং করবো মানে খালি চোখ বুলিয়ে নেবো আমি তো পারবো, সেটা খুব ভুল ধারণা। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই ঠিকঠাক। তোমরা নিজেরাও জানো, ক্লাস 9-এ তোমরা নিজেরা অনেকেই সাফার করেছো, তোমরা নিজেরা আমাকে বলেছো যে আমি দেখে এসেছিলাম কিন্তু পরীক্ষায় গিয়ে আমি ভুলে গেছি। তো ম্যাপ পয়েন্টিংটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, তো তুমি যতক্ষণ না হাতে কলমে করবে ততক্ষণ কিন্তু তোমার মেমোরাইজ হবে না ব্যাপারটা। সেই জন্য ম্যাপ পয়েন্টিংগুলো করো, যেগুলো দেওয়া আছে অনুশীলনীতেও আছে। যদি কোনোটা না পারো আমাকে জানিও। ভালো থেকো।